সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজ মূলত ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলাপ করব। 23 এপ্রিল নির্বাচন। তার আগে আজকের সংবাদের যে প্রধান যে খবরগুলো সেগুলো একটু জানিয়ে রাখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে 7% প্রবৃদ্ধি বাংলাদেশ যে অর্জন করতে চলেছে সেটি কোনো বিস্ময় নয়, এটি বর্তমান সরকারের দেশপ্রেম এবং পরিকল্পনার ফসল। এদিকে গণতন্ত্র ও বাক স্বাধীনতার বিরুদ্ধে বর্তমান সরকার অবস্থান নিচ্ছে এবং ক্রমাগতভাবে ভিন্নমত দলন করে চলেছে সরকার, এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যা চেষ্টায় জড়িতদের সাথে যুক্তরাষ্ট্রের শফিক রেহমান, সাংবাদিক শফিক রেহমানের বৈঠক হয়েছিল বলে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আরেকটি খবর আজকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রিজার্ভের চুরি যাওয়া $8.10 কোটি 3 মাসের মধ্যে ফেরত দেওয়ার আশা জানিয়েছে ফিলিপিন্স। সে খবর আজকে বলা হয়েছে। এই বিষয়গুলো আছে। তবে আমরা মূলত আজকে ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এটি আগে বলেছি যে 23 এপ্রিল চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিল, বাছাই এবং প্রত্যাহারের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেটি হবে আগামী 7 মে চতুর্থ ধাপ। পঞ্চম এবং ষষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে 28 মে এবং 4 জুন। যাই হোক, আমরা শুরুতেই আলাপ করবার জন্য যে দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন প্রফেসর ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো, স্বাগত আপনাকে। নির্বাচন প্রসঙ্গে আলাপ করবার আগে আমরা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করেন, হালচাল দেখেন, তদারক করেন এরকম একটি সংগঠন সুজন, তাদের একটি প্রেস ব্রিফিং করেছেন, একটু দেখে তারপরে আলাপে যাব। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ গেছে 56 জনের এবং আহত হয়েছে প্রায় 5000। সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে বলা হয়, নির্বাচনের সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত থাকলেও মূল দায় কমিশনের। সার্বিক বিবেচনায় মনে হচ্ছে আমাদের এই নির্বাচন কমিশনই যেন আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, যে এরাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বস্তুত যে এরা যেন আজিজ কমিশনকেও ছাড়িয়ে গিয়েছে। এই কমিশন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই ধ্বংস করে দিচ্ছে, যেটা আমাদের জন্য একটা অশনি সংকেত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন করায় চলছে মনোনয়ন বাণিজ্য, বেড়েছে সহিংসতা। সুজনের মত, ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের নির্বাচন ব্যবস্থা। যদি এরকম অনিয়ম এবং সহিংসতা প্রতিষ্ঠিত হয়ে যায়, গা-সওয়া হয়ে যায়, তাহলে আগামী 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে এইরকম কোনো সম্ভাবনা কি আপনারা দেখতে পান? যদি আমাদের কাছে এই ধরনের নির্বাচনী মডেল হয়ে যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কিরকম হবে সেটা আপনাদেরকে একটু চিন্তা করতে বলি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হলে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করে সুজন। প্রকৃত পরিস্থিতির বাইরে গিয়ে সকল্পিত কোনো কিছু রচনা করল। সোহরাব হাসান, নির্বাচনের তৃতীয় ধাপ খুবই কাছাকাছি, এই জন্য আমরা প্রসঙ্গটি আবার আলোচনার মধ্যে আনছি। এর আগেও অনেকবার আলোচনা হয়েছে যে সহিংসতা, অনিয়ম এই ঘটনাগুলো ঘটেছে, বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং দ্বিতীয় ধাপে নির্বাচনের দিনই 9 জনের অন্তত প্রাণহানি ঘটেছে। এছাড়া আমরা দেখেছি যে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে এই পর্যন্ত প্রায় 56 বা 60-এর কাছাকাছি প্রাণহানি ঘটেছে। তো এই সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এমনটা জেনারেলি ধারণা আমাদের মধ্যে নেই। তো তৃতীয় ধাপে নির্বাচন নিয়ে কোনো প্রত্যাশা বা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? কিভাবে? ধন্যবাদ। না, প্রত্যাশা তো আছে। আমরা একটা নির্বাচন যখন, সেটি নির্বাচনে যে ভোটার, নির্বাচনের প্রধান নিয়ামক হচ্ছে ভোটার যাতে ভোট দিতে পারেন এবং ভোটের ফলাফল যাতে তিনি যাকে ভোট দেবেন তার পক্ষে যায়, তার পক্ষে ঘোষণা করা হয়, এটি হলো প্রত্যাশা। প্রথম হচ্ছে যে প্রথম ধাপে ইউপি নির্বাচন এই প্রথম দলীয়ভাবে হয়েছে, তাই নির্বাচন কমিশন শুধু দলীয়ভাবে ঘোষণা করেই তার দায়িত্ব শেষ করেছে। একটি নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু বা মোটামুটি সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে, সংঘাত সংঘর্ষ নির্বাচনে আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয়েই থাকে, কিন্তু সেটা কতটা কমিয়ে আনা যায় এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেয়নি, কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি, যার ফলে প্রথম ধাপের নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছিল।
দ্বিতীয় ধাপে কোথাও কোথাও তারা চেষ্টা করেছে যে নির্বাচনটা একটু সহনীয় মাত্রায় নেয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশন পরে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু দ্বিতীয় ধাপে নির্বাচনের সংবাদ সম্মেলন করে বলেছেন যে কিছু কিছু অঘটন তাদের অর্জনকে ম্লান করে দিয়েছে। এখন নির্বাচন কমিশন যদি বোঝে, যদি তারা অনুধাবন করে যে তাদের অর্জন ম্লান হয়ে যাচ্ছে, তাই ম্লান হতে দিচ্ছেন কেন? তৃতীয় ধাপের নির্বাচন আমরা আশা করব দ্বিতীয় ধাপের চেয়ে নির্বাচনটি ভালো হবে। ভালো হওয়া মানে কি? অর্থাৎ একটি, আপনি যেটা শুরুতে বললেন যে নির্বাচনের একটা পরিবেশ থাকে, পরিবেশটা সুষ্ঠু হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে, নির্ভয় পরিবেশ থাকতে হবে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত বোধ করে, স্বেচ্ছায় যান। এখন যদি এমন হয় যে ভোটের আগের দিন কোনো প্রার্থী বা তার সমর্থকরা বলে আসলো আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে না, একসময় আমরা জাতীয় নির্বাচন বা সামরিক শাসনের অধীনের নির্বাচনে যেমন শুনতাম যে সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠী আর মানুষকে এ ধরনের ভয়ভীতি দেখাতো প্রতাপশালীরা। এখন এটি দেখা যাচ্ছে যে এটি এখন মানে নিয়মে পরিণত হয়েছে, এবং সেটা হচ্ছে ক্ষমতাসীন দলের যারা মনোনীত প্রার্থী তারা অনেক সময় এবং তাদের সাথে এই যে আপনি সংঘর্ষের কথা বললেন, এর বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ বনাম বিদ্রোহী আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত যারা এবং মনোনয়ন পাননি তাদের মধ্যে সংঘর্ষটা বেশি হয়েছে। এবং নির্বাচনে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করি যে ওইসব কেন্দ্রেই বেশি ভোটার আসছে যেখানে আওয়ামী লীগ এবং তার বিদ্রোহী প্রার্থী ছিল। কেননা বিএনপি যে কোনো কারণেই হোক, তারা বিএনপি প্রার্থী তার সমর্থকরা কেন্দ্রে যেতে ভয় পেয়েছে, তারা কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে ভয় পেয়েছে, এবং ফাঁকা মাঠে যেটা গোল দেওয়া বলে সেটাও অনেক ক্ষেত্রে ঘটেছে। নতুন নির্বাচনের পদ্ধতি মানে দলীয় প্রতীকে নির্বাচনের এটি সূচনা এই ইউপি নির্বাচনে, কিন্তু এই নির্বাচনে আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এই মানে গণতন্ত্রের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটির একটা গুরুত্ব সবসময় আলোচিত হয়েছে। এখন নতুন ধারায় যে নির্বাচনটি হচ্ছে, এটি নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে সুসংগত করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানিক করার ক্ষেত্রে কি কতটা ভালো ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? যে পরিস্থিতি এবং একটা বক্তব্যের শেষ অংশটা দিয়ে আমি শুরু করতে চাই। উনি যেটা বললেন বিএনপির বিষয়ে, যে ভয়ভীতির কারণে বা অন্য কোনো চাপের কারণে তারা মাঠে লড়তে পারে নাই। তাহলে অবস্থা যদি এইটা হয়, দলীয়ভাবে যদি আপনি নির্বাচন করেন এবং দেশের প্রধান দুইটি দল, এটা যদি বাংলাদেশের কোনো মানে শিশুকেও জিজ্ঞেস করেন, সেও বলবে যে বাংলাদেশের প্রধান দুইটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, অথবা বিএনপি এবং আওয়ামী লীগ। এখন এখানে স্বভাবতই আমরা কিন্তু এটা ধরে নিব বা অনুধাবন করি আমরা যে কোনো নির্বাচনেই প্রধান প্রতিদ্বন্দ্বিতাটা হবে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে। তাহলে বিএনপি ভীতির কারণে মানে তাদের প্রার্থী দাঁড়াতে পারছে না, অথবা তারা তাদের কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছে না, ব্যাপারটা যদি এরকম হয়, তার মানে পরিবেশটা যদি ভীতিকর হয়, তাহলে কি দাঁড়াচ্ছে যে নির্বাচনের যে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার বা যে শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশটা তৈরি হয়নি। তাহলে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি না করে যখন আপনি একটা নির্বাচনের দিকে যান, নির্বাচন ঘোষণা করেন, তাহলে তো মানে ওই জায়গায় শুরুতেই তো মানে আপনার মানে সংকট তৈরি হয়ে গেল। তার মানে যে নির্বাচনে আপনি একটা ভীতিমুক্ত, একটা সহনশীল বা শান্তিপূর্ণ পরিবেশটাই তৈরি করেন নাই। পরিবেশ তৈরি না করেই আপনি নির্বাচন ঘোষণা করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে নির্বাচন ঘোষণা করেছে কে? নির্বাচন কমিশন। এখানে যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার থাকে, কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে, শুধু নির্বাচনই ঘোষণা করে না, নির্বাচন পরিচালনার দায়িত্ব এবং ফলাফল ঘোষণার দায়িত্ব এবং তৎপরবর্তীকালে যে প্রক্রিয়াগুলো, সেগুলো তো নির্বাচন কমিশনই পরিচালনা করে। তো স্বভাবতই এই নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে, বা নির্বাচনে যদি কোনো সহিংসতা হয়, বা নির্বাচনে যদি কোনো কারচুপি হয়, তার প্রাথমিক দায়িত্ব নির্বাচন কমিশনের হাতেই মানে উপরে গিয়ে বর্তায়। এখন আপনি যে তথ্যগুলো বললেন বা সুজন যে তথ্যগুলো দিল, যে 6 দফায় নির্বাচন হবে, 2 দফায় নির্বাচন হয়েছে, 56 জন নির্বাচনী সহিংসতায় ইন্তেকাল করেছেন। ধরেন পরিস্থিতির কোনো উন্নতি ঘটল না, এরকমই থাকলো, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই হিসাবেও কিন্তু দাঁড়াবে যে
60 জন, তাহলে প্রতি দফায় 30 জন করে, তাহলে 6 দফায় 36 কত? সেই পরিমাণের লোক নিহত হওয়ার আশঙ্কা আছে। 5000 যদি আহত হয়ে থাকে 2 দফায়, তাহলে প্রতি দফায় 2500 আহত হয়েছে, তাহলে 6 দফায় কত হবে? 15000 আহত হবে যদি পরিস্থিতির উন্নতি না হয়। এখন প্রশ্ন হলো যে এই পরিস্থিতি উন্নত করার জন্য নির্বাচন কমিশন যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে সেগুলো কি যথেষ্ট? এটা বিবেচনা করা দরকার। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন আপনি লক্ষ্য করেছেন বোধহয়, সম্ভবত সাতক্ষীরার এসপিকে বা আরো বোধহয় রিটার্নিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসার, এদেরকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছিল। তলব করার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করলো। একজন নির্বাচন কমিশনার উত্তর দিলেন যে ওনারা যে ভুল করেছেন নির্বাচন কমিশন সেটা ধরিয়ে দিয়েছে। তাহলে নির্বাচন কমিশনের অবস্থা যদি রিটার্নিং অফিসারের ভুলের কারণে বা রিটার্নিং অফিসারের ব্যর্থতার কারণে অথবা পুলিশের ব্যর্থতার কারণে দেখা গেল যে কোনো উপজেলাতে একজন বিরোধী প্রার্থীও নমিনেশন পেপার সাবমিট করতে পারল না, অথবা নমিনেশন পেপার সাবমিট করার সময়ই তার মনোনয়নপত্র ছিনতাই হয়ে গেল, এবং সেই কারণে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আপনি তাদের ভুল ধরিয়ে দিলেন। এখন এই ভুল ধরিয়ে দেওয়া যদি পর্যাপ্ত ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় যে এরপরে আর নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি তেমন একটা থাকার কথা না। এবং যেই কমিশনের ক্রেডিবিলিটি এই পর্যায়ে চলে গেছে তার কাছে মানুষের প্রত্যাশা কতটুকু থাকবে এটা তো সহজেই অনুমান করা যায়। এখানে আমি আরেকটা কথা বলতে চাই। এখানে ধরেন প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, ওকে? তো এইখানে এই সরকারি দলেরও কিন্তু সহযোগী কিছু দল এই নির্বাচনে মাঠে আছে। যেমন তাদের মহাজোটের অংশ ছিলেন এরশাদ সাহেব, এখন তাদের গভর্নমেন্টেরও পার্টনার জাতীয় পার্টি। তারা কি বলছে ইলেকশন নিয়ে? তারাও কিন্তু বলছেন না যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তারাও বলছে যে নির্বাচনের ব্যাপক কারচুপি হচ্ছে, নির্বাচন কমিশন ব্যর্থ, প্রশাসন ব্যর্থ ইত্যাদি। তারপরে ওয়ার্কার্স পার্টি 14 দলীয় জোটের অন্যতম অংশীদার, তারা কি বলছে? তারা বলছে যে ইলেকশনে তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারে নাই, এবং রিটার্নিং কর্মকর্তা বা ইলেকশন কমিশন এই ক্ষেত্রেও পক্ষপাত মুক্ত ভূমিকা পালন করতে পারে নাই বা সফল হতে পারে নাই, তারাও ব্যর্থ হয়ে গেছে। তারপরে ধরেন আরো কতগুলো দল যারা বিএনপির পার্টনার না, যেমন ধরেন সিপিবি, বাসদ, তারপরে ইসলামী শাসনতন্ত্র না ইসলামী আন্দোলন, এরকম বেশ কিছু দল, তারাও কিন্তু নির্বাচন সঠিকভাবে হচ্ছে না বা নির্বাচন কমিশন একটা সঠিক নির্বাচন পরিচালনা করতে পারছেন না, এই কথা কিন্তু তারা বলছেন। এবং এমনকি জেপি মঞ্জু, তাদের অতিরিক্ত মহাসচিব, তিনিও কিন্তু কোনো এক সময় এই নির্বাচন যে সঠিক হচ্ছে না বা তাদের প্রার্থীরা সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বা ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারছেন না, এই ধরনের মন্তব্য করেছিলেন। তাহলে দাঁড়াচ্ছে কি যে নির্বাচন মোটামুটি ঠিকভাবে হচ্ছে, এটা দুইটা দল বলছে। একটা দল কি, সেটা হল আওয়ামী লীগ বলছে, ক্ষমতাসীন দল বলছে যে নির্বাচন এরকম টুকটাক হয়েই থাকে, এইসব বাদ দিলে নির্বাচন মোটামুটি সঠিকভাবেই হচ্ছে। আর একটা দল বলছে, সেটা হল নির্বাচন কমিশন। তারা কি বলছে যে না, নির্বাচন তো সঠিকভাবেই হচ্ছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আমরা তো চেষ্টা করছি সেই বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মানে যদি হয় যে 6 দফার মধ্যে 2 দফায় 56 জন নিহত হওয়া এবং 5000 জন আহত হওয়া, আপনি ভোটের কথা বাদ দেন, ভোট কারচুপির কথা বাদ দেন, এবং তার মানে যদি এই হয় যে শত শত প্রার্থী মনোনয়নপত্র জমাই দিতে পারছে না, অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে, এই যদি অবস্থা হয়, তারপরে যে চেয়ারম্যানের ব্যালট আপনার নেওয়ার দরকার নাই, শুধু মেম্বারের ভোট আপনি দিয়ে দেন, এরকমও তো পত্রিকায় এসছে যে চেয়ারম্যানের ভোট আমরাই দিয়ে দিব, এই যদি অবস্থা হয় তাহলে তো এটাকে কিভাবে নির্বাচন বলা যাবে? আসি আপনার কাছে। যেমন সোহরাব হাসান, এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক 3 এপ্রিল একটা আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন যে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন নির্বাচনকে শান্তিপূর্ণ অবাধ করার জন্য তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন। এই জন্য ইসি কঠোর
আইনের ব্যবস্থা প্রয়োগ করবে, এটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে। নির্বাচন বা নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা বাংলাদেশ আওয়ামী লীগ দেখতে চায় না, এটা হচ্ছে তো ওনার বক্তব্য ছিল। একইভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে 8 জন মারা গেল, যখন এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের আত্মাহুতি দিতে হচ্ছে, এদের তো রক্ষা আমাদের নির্বাচন কমিশন করতে পারে না। এইরকম নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে তো আমরা আসি নাই। এটা এই ব্যাখ্যাগুলো যে সুজনের প্রেস কনফারেন্সে তারা তুলে ধরেছে। তো সব মিলিয়ে মনে কি হয় যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ধাপের নির্বাচন আগেরগুলো চেয়ে উনি তো হিসেব করে কষে স্বাভাবিক নিয়মে বললেন যে পরিস্থিতি যদি এরকম থাকে তাহলে তো কি হবে, সেটা তো মানে অনুমেয়। কিন্তু আপনার কি কোনো আশা আছে যে পরিস্থিতি উন্নতি হবে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যে বিবৃতি দিয়েছে তাতেই কিন্তু এই বিবৃতির পরোক্ষ অর্থ, এই বিবৃতির নিহিতার্থ হলো যে নির্বাচন সুষ্ঠু হয়নি। কারণ সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশন, তারা আশা করছে নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে, অর্থাৎ তারা করতে পারেনি। প্রথমত হচ্ছে এটি আমি বলবো যে সরকারি দলের পক্ষ থেকে একটা হতাশা ব্যক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের সামনে এখন দুটো চ্যালেঞ্জ, হয় তারা নির্বাচনটি ভালো করবে তৃতীয় ধাপ থেকে, অথবা নির্বাচন বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন ইচ্ছা করলে নির্বাচন তার সমস্ত শিডিউল পরবর্তী তফসিল এটা বা স্থগিত রাখতে পারে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যখন হবে তখন করবে। এবং নির্বাচন কমিশনে এত কথা বলা হচ্ছে, বিশেষ করে আজকে এই সুজনের মতবিনিময় সভায় যে একটা কথা বলা হলো, যে সেটা হলো যে রাজনৈতিক একটি দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন কেন শুরু থেকে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করার চেষ্টা করলো না, কেন তারা তাদের সাথে আলাপ করলো না? এবং সেটি শুধু কেন্দ্রীয়ভাবে না, আমি তো মনে করি প্রতি জেলা উপজেলা পর্যায়ে সেটা আলোচনা করতে পারতো তারা। তাহলে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসতো, তারা পরস্পর মতামত দিত, হয়তো অভিযোগও করতো। তখন নির্বাচন কমিশন সেই অভিযোগের ধরন দেখে, অভিযোগের মাত্রা দেখে তারা ব্যবস্থা নিতে পারতো, ব্যবস্থা নেওয়ার চিন্তা করতে পারতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে নির্দেশ দিতে পারতো, জনপ্রশাসনকে নির্দেশ দিতে পারতো। কিন্তু তারা মনে করছে যে নির্বাচনে তফসিল ঘোষণা করলেই দায়িত্ব শেষ এবং ভোটের বাক্স কেন্দ্রে পাঠালেই তাদের আর দায়িত্ব নেই। এটা হচ্ছে চরম দায়িত্বহীনতা, অবহেলা, গাফিলতি। আমি মনে করি যে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিতে থাকার এদের নৈতিক অধিকার আছে কিনা সেটাই এখন জনাব ফেরদৌস হোসেন। তা এখন ইলেকশন কমিশনকে নানাভাবে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু সব এই প্রশ্ন আগেও উঠেছে যে আমাদের ইলেকশন কমিশনের সমালোচনা করে আমরা হয়তো পার পেয়ে যেতে পারি, কিন্তু ইলেকশন কমিশনকে স্ট্রেনথেন করা, তাদেরকে ফ্রিলি কাজ করতে দেওয়া এবং তাদেরকে সেই ক্ষমতাটা প্রয়োগের যে দৃঢ়তা, সেটা আসলে কনজেনিটালি তাদেরকে দেওয়া হয়েছে কিনা, সেটা ইনফিউজড আছে কিনা এই প্রতিষ্ঠানের উপরে, এটা একটা বড় প্রশ্ন না? তবে আমি একটা কথা বলি, দেখেন আমি ইলেকশন নিয়ে আগে একটু কথা বলি, কারণ এই কথাগুলো বলা দরকার মনে করি আমি। যেমন নির্বাচন পর্যবেক্ষণের সাথে যারা মোটামুটি যুক্ত, যেমন সুজন এবং অন্যান্য আরও যে প্রতিষ্ঠানগুলো, এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু আছে যারা একটু গভর্নমেন্টের প্রতি সফট বা সরকারি দলের প্রতি সফট, এটা আমরা বিভিন্ন সময় কিন্তু লক্ষ্য করেছি। কিন্তু এই ইলেকশনের ক্ষেত্রে আপনি কি দেখেছেন যে তারাও বলেছে যে ইলেকশন ফ্রি এবং ফেয়ার হচ্ছে? আমি তো আজ পর্যন্ত একটি সংগঠনের দিক থেকে এরকম স্টেটমেন্ট অ্যাটলিস্ট আমার নজরে আসে নাই। এটা একটা দিক। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো ইলেকশন পর্যবেক্ষকই কিন্তু এটা বলতে পারছে না যে ইলেকশন ফেয়ার হচ্ছে, ফ্রি হচ্ছে, ঠিকভাবে হচ্ছে। এটা এক। 2 নম্বর আমি দুইটা তথ্য দিই আপনাকে। একটা হলো ফেনী এবং বাগেরহাটে বিএনপির অনেক চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সাবমিট করতে পারে নাই। মানে তারা বলছে যে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, অথবা প্রথম পর্বে, অথবা ধরেন আপনি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইত্যাদি। তখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু এরকমই বলার চেষ্টা হয়েছে যে কেউ যদি মনোনয়নপত্র সাবমিট করতে না পারে বা না করে, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি করার আছে? এই ধরনের একটা অসহায়ত্ব বা এই ধরনের একটা মানে দায়িত্ব থেকে স্কেপ করার একটা প্রচেষ্টা কিন্তু ওনাদের কথার মধ্যে ছিল। আপনি ওই সময় পত্রিকাগুলো যদি দেখেন তাহলে এটা পাবেন। তারপরে হলো কি দেখেন, রাঙ্গামাটির ইলেকশন, এটা সম্ভবত দ্বিতীয় ফেজে। রাঙ্গামাটির ইলেকশনের সময় গিয়ে হলো কি, আওয়ামী লীগ এবং বিএনপি তো পারছেই না, অনেক জায়গায় পারে নাই। আওয়ামী লীগের বেশ কিছু প্রার্থী
ওই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতীয় যে সন্ত্রাসী গোষ্ঠী তাদের মানে কি বলে সন্ত্রাসী তৎপরতার কারণে আওয়ামী লীগেরও বেশ কিছু প্রার্থী ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র সাবমিট করতে পারে নাই। তখন কিন্তু ইলেকশন কমিশন তার এই অসহায়ত্ব প্রকাশ করে নাই। তখন কি করেছে তারা? সাংঘাতিক প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে ইলেকশন কমিশন। কি করেছে? ওই ইলেকশনের শিডিউলই বাতিল করে দিয়েছে যে রাঙ্গামাটিতে সেকেন্ড ফেজে কোনো ইলেকশনই হবে না, এটা পরবর্তী ধাপের সাথে হবে। তাহলে আপনি বলেন আমাকে যে ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দলের বা ক্ষমতাসীন দলের সাথে মানে পক্ষে এই ধরনের ভূমিকা পালন করে আর বিরোধী দলের ক্ষেত্রে মানে সম্পূর্ণ উল্টো ভূমিকা পালন করে, সেই ইলেকশন কমিশন একটা সাংবিধানিক কমিশন, তার মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করা একটা কমিশন। তো এই কমিশনের মানে প্রধান এবং অন্যান্য যারা আছেন তাদের দায়িত্বে থাকা উচিত, এই কথা ভাবার কি কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? কিন্তু শুরুতে যে প্রশ্ন করছিলাম, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার, হ্যাঁ সাংবিধানিকভাবে সব ক্ষমতাই তাদের দেওয়া হয়েছে, কিন্তু পলিটিক্যাল যে ম্যান্ডেট, যেই পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে এই মানে ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনগুলো কাজ করে আসছে, তাতে কতটা ফ্রিলি তারা কাজ করার মতো মানসিকতা তাদের তৈরি হয়েছে। একটা উদাহরণ এম এস সাইদ প্রধান নির্বাচন কমিশনার ছিল, তার নির্বাচন তিনি যখন প্রধান নির্বাচন কমিশন এবং দলীয় সরকারের অধীনে অর্থাৎ আওয়ামী লীগ প্রথম তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে যে কতগুলো উপনির্বাচন হয়েছিল তিনি নিজেও গিয়েছিলেন এবং সেই উপনির্বাচনে আমরা দেখেছি যে বেশ কারচুপি, মাটির ভোটের জালিয়াতি, তিনি সেটা দেখেও না দেখারে বা স্বীকার করেননি। পরবর্তীকালে যখন জাতীয় নির্বাচন হলো এবং দলীয় সরকার থাকলো না, তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল এবং এম এ সাইদকে ধরে নেওয়া হয়েছিল যে নানা কারণেই যে এটা আওয়ামী লীগ সরকারের প্রতি তার বিশ্বস্ততা, তার আনুগত্য আছে বলেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কিন্তু পরে যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো তখন কিন্তু তিনি ভূমিকা পালন করতে পেরেছিলেন, নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছিল। একইভাবে এই নির্বাচন কমিশনও 5টি সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু করেছে এবং 5টিতেই কিন্তু বিরোধী দলের প্রার্থী, বিরোধী দলের সমর্থক প্রার্থী জয়ী হয়েছিল। এখন নির্বাচন কমিশন কার প্রতি দায়বদ্ধ? যদি নির্বাচন কমিশন সংবিধানের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ হয় অবশ্যই পালন করতে পারে। না হলে আরেকটি উদাহরণ দেয়, মোহাম্মদ আবু হেনা 96 সালে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যেহেতু তারা জয়ী হতে পারেনি যে আওয়ামী লীগের প্রতি পক্ষপাত করেছে। সেই আবু হেনা সাহেব যখন একটি টাঙ্গাইল উপনির্বাচনে আব্দুল কাদের সিদ্দিকী এবং তার প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগের প্রার্থী, সেই প্রার্থীকে জয়ী করা হয়েছিল এবং তিনি কিন্তু গেজেট করেননি দায়িত্বে থাকা পর্যন্ত। তিনি দায়িত্ব থেকে অবসর নেওয়ার, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরেই সেই নির্বাচনে গেজেট হয়েছিল। অর্থাৎ তিনি সেখানে অবস্থান নিয়েছিলেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে বলে আমি মনে করি না, সুতরাং তিনি গেজেট করেননি। তো এই নির্বাচন কমিশনাররা যদি এরকম পদক্ষেপ নিতে পারেন, এরকম অবস্থান নিতে পারেন, দৃঢ়তা দেখাতে পারেন, তাহলে কি হবে? এক হতে পারে তিনি এটি সাংবিধানিক পদ, তিনি পদত্যাগ না করলে কিন্তু কেউ পদত্যাগ করাতে পারে না। আমরা এম এ আজিজের ক্ষেত্রে দেখেছি, অন্যান্য আরও প্রধান নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখেছি। আবার নির্বাচন কমিশন খুব মানে কোনো দলের প্রতি আনুগত্য হলেও ব্যবস্থার কারণে কিন্তু নির্বাচন অনেক সময় করতে পারে না। আমরা দেখেছি শফিউর রহমান যখন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন ছিল তখন ঢাকা 10 আসনে উপনির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তিনি কিছু করতে পারেননি। মানে নির্বাচন সরকারি দল যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছিল। তো এটি হচ্ছে যে, এবং আমি তো মনে করি যে এইসব ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি দায়িত্ব না পালন করতে পারে, কমিশনারের উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রতিবাদ হতে পারে। অথবা দেখানো, যেমন টিএন সেশন দেখিয়েছেন, যে সরকারকে মোকাবেলা করা, মাস্তানিকে মোকাবেলা করা। আব্দুর রউফ প্রধান নির্বাচন কমিশনার থাকতে বলেছিলেন যে আমি যদি কেউ মাস্তানি করতে আসে আমি 3 গুণ মাস্তানি দেখাবো, কিন্তু দেখাতে পারেননি।
মিরপুরে পড়েননি, মাগুরায় পড়েননি, তিনি সরে যেতে বাধ্য হয়েছিলেন বা সরে গিয়েছিলেন। তাই আমি বলছি যে নির্বাচন কমিশন দায়বদ্ধ যে জনগণের প্রতি হয়, একটা সাংবিধানিক পদ, এবং এই প্রধান নির্বাচন কমিশন তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি দীর্ঘদিন আমলাতন্ত্রের সঙ্গে ছিলেন, সর্বোচ্চ পদে ছিলেন, এবং আমলা হিসেবে কিন্তু তার খুব বদনাম নেই, যা বদনাম করেছেন এই দায়িত্ব নিয়ে। এবং এটা আরও দুঃখজনক যে এবারেই প্রথম নির্বাচন কমিশন হলো একটা সার্চ কমিটির মাধ্যমে, যাতে মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে একটু নিরপেক্ষ এবং যোগ্য লোকরা আসবেন, কিন্তু তারা যোগ্যতা দেখাতে পারেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। এখনো জনগণের আমরা শেষ কি বলে ভরসা রাখতে চাই যে প্রথম 2 ধাপ যেভাবেই হোক না কেন, 3য় ধাপ থেকে নির্বাচনটা ভালো হবে। বিএনপি আরো ভিজিলেন্ট হবে, মাঝে এরকম কথা উঠছিল যে তারা মাঝপথে সরে যাবে কিনা। এখন বলা হচ্ছে যে না, তাদের কৌশল পরিবর্তন করে নির্বাচনে যারা আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যায়, ঠিক আছে, তাদের পারফরমেন্স আমরা দেখছি বা ওভারঅল সিনারি। কিন্তু স্থানীয় পর্যায়ে যে রাজনৈতিক সম্পর্ক বিভিন্ন ক্ষমতাসীন দলের মধ্যেও মনোনয়ন নিয়ে বা এইটা ওভারঅল স্থানীয় প্রশাসন মানে এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে পরবর্তীকালে এই কি ধরনের প্রভাব পড়তে পারে এই নির্বাচনের পরে? এইটা তো ধরেন এখন পর্যন্ত যে ট্রেন্ড আর কি, আমি যদি এটাকেই মোটামুটি মানে বেস ধরে কথা বলি, তাহলে যেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে এখন বিএনপি কিন্তু তেমন একটা প্রতিদ্বন্দ্বিতায় নাই। কারণ আমি মোটামুটি যতগুলো ইলেকশনের রেজাল্ট 2 ধাপে হয়েছে, বিশেষ করে চেয়ারম্যানের পদে, মেম্বারের পদে হয়তো বিএনপির সমর্থক অনেকেই ইলেক্টেড হচ্ছেন, সেটা আমি জানি না, আজকে ফিগার আমার জানা নাই, অনুমান করি আর কি। কিন্তু চেয়ারম্যান তো 10%-এর মতো বিএনপি জিতেছে, মানে বিজয়ীদের মধ্যে। আবার ভোটের হিসাবে যদি আপনি দেখেন, বিএনপি বোধহয় 13 বা 14% ভোট পেয়েছে, যেটা খুবই আনইউজুয়াল, হওয়ার কথা না। কোন একটা পত্রিকায় দেখেছিলাম যে 39টা সম্ভবত ইউনিয়ন কাউন্সিলে বিএনপি কোনো ভোটই পায়নি। এটা তো হইতে পারে না, বাংলাদেশের তো সিনারিও এটা না, বাংলাদেশের সিনারিও। তার মানে এই কথা, মানে ঘটনাগুলো কিন্তু এটাই প্রমাণ করে যে ওই চেয়ারম্যান পদের ব্যালট ভোটারদের হাতে দেওয়া হয় নাই। তা নাহলে তো বিএনপি 0 ভোট 1 ভোট এটা তো হইতে পারে না, বাংলাদেশের সিনারিওতে এটা না। তার মানে যে ইলেকশন একটা গ্রস ইরেগুলারিটিস কিন্তু হচ্ছে, গ্রস। এটা যদি খুব মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা হইতো তাইলে একভাবে এটাকে বিচার করা যেত, কিন্তু একটা গ্রস মানে ইরেগুলারিটিস এবং দুর্বল ব্যর্থ ইলেকশন হচ্ছে। এখন বাংলাদেশের কতগুলো রিয়ালিটি আছে, যেমন আমি বলি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এবং তার প্রশাসন, যে প্রশাসন দিয়ে ইলেকশন কমিশনকেও কিন্তু নির্বাচন করতে হয়। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, নির্বাচন করার জন্য যে সব কর্মকর্তারা তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন, সরকারের তাদের পদোন্নতি, তাদের পদায়ন ইত্যাদি, এগুলো তো সরকারের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনি যে সুযোগ আছেও, সেইটাও যদি আপনি নির্বাচন কমিশন কোনোভাবে প্রয়োগ করতে না পারে, তাহলে এই প্রশাসন বা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের বিরাগ ভাজন হয়ে সে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, তা থেকে কি এটা ধরে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? আমার মতে নাই। তাহলে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে সরকার যা চায়, যেমন সৌরভ ভাই বললেন যে সিটি কর্পোরেশন তো বিএনপি জিতে গেল, হ্যাঁ জিতেছে, কারণ সরকার তো তখন সামনে ছিল ওই কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যু বিরোধী দলের সামনে। সরকার তখন প্রুভ করতে চেয়েছে যে আমরা ক্ষমতায় থাকলেও নির্বাচন কমিশন স্বাধীনভাবে ইলেকশন কন্ডাক্ট করতে পারে। তারা খুব বেশি মাত্রায় সেখানে যায় নাই, বা ওই ধরনের ইনস্ট্রাকশন বা প্রেশার প্রশাসনের উপরে ছিল না বলে ইলেকশন কমিশন ওইভাবে একভাবে তাদের রোল প্লে করতে পেরেছে। এখন গভর্নমেন্ট সেভাবে হয়তো চায় না বলে ইলেকশন কমিশনও তাদের কথাবার্তায় যেটা মনে হয় যে আজিব তারা সাবসার্ভিয়েন্ট, তারা যে একটা খুব পাওয়ারফুল সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা নিয়ে তারা এক্সারসাইজ করছেন, এটা তো তাদের কোনো কথা এবং আচরণে মনে হয় না। এবং তারা যে খুব প্রোঅ্যাক্টিভ, এটাও তো তাদের কোনো অ্যাক্টিভিটিজের সাথে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে 2-1টা ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে। সেখানেই কিন্তু প্রশ্ন আসছে যে প্রশাসন, দলীয় প্রশাসনকে
প্রভাবিত করতে পারছে না, প্রশাসনকে কথা শোনাতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারছে না, কিন্তু তার চেয়ে তো নির্বাচন কমিশন নিজেই তো সেই ভূমিকা পালন করতে চাচ্ছে না। না, সেটাই তো বড় না, দুইটাই সত্য। একটা হলো যে চাইবে না, এটাই ধরে নিয়ে ইলেকশন কমিশনকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, কিন্তু সেখানে যদি ইলেকশন কমিশনও সাবসার্ভিয়েন্ট হয়ে যায়, সে যদি প্রোঅ্যাক্টিভ না হয়, তাহলে তো কি হবে? তো তারা তো আরো বেশি ওই ঢোল বাজাবে সরকারি দলের পক্ষে, বা তারা আরো উলঙ্গভাবে নেমে যাবে, যেটা নেমেছে, যেটা হয়েছে এবার। এবং এটা তো ইলেকশন কমিশনের কথার মধ্যেও এর ইঙ্গিত পাওয়া যায়। তারাও তো স্বীকার করে নিচ্ছে অনেকটা যে প্রশাসনে বা পুলিশ এরা তাদের কথা শোনে না। কিন্তু সরকারি দলের কথাই তো সেইটা প্রকাশ পায়নি। তারা তো চেয়েছে যে নির্বাচন কমিশন, সরকারি দলের কথাও কিন্তু এটা প্রকাশ পেয়েছে। সরকারি দলের এই যে আমি 3 এপ্রিলের কথা, আমি আরেকটা সাংবাদিক সম্মেলনে আমি পত্রিকায় যেটা দেখেছি, ওনারা কিন্তু এটা বলেছে যে এটা ওনাদের দায়িত্ব, এটা ওনারা পালন করতে পারবেন আশা করি। তার মানে কি তাহলে সরব ভাই বলেন যে পালন করতে পারেন নাই। না, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত কি ওনারা তো আশা করছেন যে ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। আমি একটা কথা বলি জহির, সুরঞ্জিত সেনগুপ্ত তো বিএনপির নেতা না, উনি তো আওয়ামী লীগের নেতা। উনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, উনি তো বিএনপির মন্ত্রী ছিলেন না। উনি কি বলেছেন যে এটা কেমন ইলেকশন কমিশন, যে নড়েও না, চড়েও না, আগায়ও না, পিছায়ও না, এটা বলছেন না সুরঞ্জিত সেনগুপ্ত? তাহলে তো সরকার তাদেরকে চাপ প্রয়োগ করছে এই ধরনের একটা পক্ষপাত নির্বাচন করার জন্য। এখন সুরঞ্জিত সেনগুপ্ত যে বক্তব্যটা দিয়েছেন, এটা উনি সরকারের স্পোক্স পারসন হিসেবে তো দেননি। উনি, আমার ধারণা যে উনি কোন একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, ওনার যে সেন্টিমেন্ট সেটার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। তো এটা তো শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে না, আমি তো বললামই যে ওয়ার্কার্স পার্টি করেছে, সেটা জাতীয় পার্টি করেছে, অন্যান্য ছোট ছোট দলও তো সেটা বলছে। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে এবং ইলেকশন কমিশনও সরকারের নিয়ন্ত্রণে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেই ইলেকশন কিভাবে সুষ্ঠু হবে? জি, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর। সেটা হচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে ধস নেমে গেছে এবং নির্বাচনী ব্যবস্থা যে অধপতন ঘটলো, সেটি পুনরুদ্ধার করা কতটা সহজ হবে? নির্বাচন আরেকটি 5 বছর পর আরেকটি নির্বাচন হবে, কিন্তু বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক ধরনের কিন্তু ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, এক ধরনের পারস্পরিক আত্মীয়তা, নানা রকম গ্রামীণ যে সম্পর্ক, সামাজিক যে সম্পর্ক, সেটা কিন্তু একটা জোরদার ছিল। দলের বাইরেও সেই সম্পর্কটি অটুট ছিল অনেক ক্ষেত্রেই, এবং সেই সম্পর্কটি অনেক সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে হোক, সেটি একসঙ্গে কাজ করার ছিল। এমনকি বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী পরবর্তীকালে ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতেন। কিন্তু এবারে যেটি হলো, বিশেষ করে ক্ষমতাসীন দলের জন্য আমি তো বলবো এই নির্বাচন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষমতাসীন দল। কারণ তাদের মধ্যে তৃণমূল পর্যায়ে এবং আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল হিসেবে তারা এতদিন গর্ব করতেন যে তাদের দলে সাংগঠনিক শৃঙ্খলা আছে, গণতান্ত্রিক চেতনা আছে এবং কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে। কিন্তু এই নির্বাচনে যতগুলো সংঘর্ষ হয়েছে, অধিকাংশ সম্ভবত 80%-এরও বেশি হবে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। এবং কোথাও বিজয়ী, কোথাও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা করেছে, আবার বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হামলা করেছে। এবং দেখা গেছে যে নির্বাচিত হতে পারেনি বলেও হামলা করেছে, আবার কেউ নির্বাচিত হয়েও প্রতিপক্ষকে উপর ঝাঁপিয়ে পড়েছে। যেক্ষেত্রে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাই বেশি নিহত হয়েছে, আহত হয়েছে। তাহলে এই যে একটা রাজনৈতিক যে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হলো পুরো সংগঠনকে। আমি নির্বাচনী বিষয়টা বলি, এবং আপনি জানেন যে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি নির্বাচনের পরদিন মিছিল টিছিল নিয়ে কিছু হাঙ্গামা হয়, কেউ হয়তো মারাও যেতে পারে, কিন্তু এতে দ্বিতীয় দফা নির্বাচনের পরে 8 জন নিহত হয়েছে। তো এটি ভয়াবহ অবস্থা। এখন এবং এর সঙ্গে আরেকটি যেটা বলা হয়েছিল যে মনোনয়ন বাণিজ্য কিন্তু বিএনপিতেও হয়েছে। আমি বিভিন্ন জায়গায় গেছি, সেখানে খুব কম। কিন্তু আমাদের রাজনীতিটা এমন, যেখানে যে ক্ষমতা প্রতাপশালী, যেখানে যে ক্ষমতাধর, যেখানে যেটুকু সুযোগ আছে সেটা নেয়া, সেটা দলীয় কর্মী হোক, বাইরের ব্যবসায়ী হোক, বা যে কোনো কাছ থেকে, বা সরকারি কর্মকর্তা হোক, সে সুযোগটা নেয়ার জন্য মুখিয়ে থাকে। এবং এই নির্বাচনে তার একটা প্রকট চিত্র আমরা দেখতে পাচ্ছি, যার ফলে রাজনৈতিক যে
সংস্কৃতি যেটুকু ছিল, ন্যূনতম যে মূল্যবোধ, যে নীতি নৈতিকতা, সেটা ভেঙে পড়েছে। নির্বাচন হয়তো আরেকটি ভালো নির্বাচন কমিশন আমরা নিয়োগ দিয়ে হয়তো একটা নির্বাচনটা ফিরিয়ে আনতে পারবো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি যে ধস নামলো সেটা ফিরিয়ে আনা কঠিন হবে। লাস্ট কমেন্ট করবেন? হ্যাঁ, এটা আমি বলি যে দেখেন, গণতন্ত্র তো একটা অনেক বড় ব্যাপার আর কি, যে গণতন্ত্র তো শুধু শাসন ব্যবস্থার ব্যাপার না, এটার সাথে সংস্কৃতির ব্যাপার, সহনশীলতার ব্যাপার, এটা শুধু নির্বাচনের ব্যাপার না, মত প্রকাশের ব্যাপার, আদালতের মানে ন্যায় বিচার পাওয়ার অধিকারের ব্যাপার, আইনের শাসনের ব্যাপার, অনেক কিছু যুক্ত এর সাথে। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু মোটা দাগে গণতন্ত্র বলতে নির্বাচনকেই বোঝে, যে নির্বাচন হবে, আমরা ভোট দিব, যাকে ভোট দিব সে ইলেক্টেড হবে এবং সে আমার প্রতিনিধিত্ব করবে। এই যে একটা ব্যবস্থা যেটা ব্রিটিশ আমল থেকে চালু হয়েছিল, এটা মোটামুটি ধরেন কিছু ব্যত্যয় ব্যতিক্রম নিয়ে এই আমাদের এখানে চলছিল। কিন্তু এই পরপর যে ইলেকশনগুলো হলো, যেমন গত মানে জাতীয় সংসদ নির্বাচন, তৎপরবর্তীকালে উপজেলা ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন এবং সর্বশেষ এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, সেটা হলো পুরো নির্বাচনী ব্যবস্থার উপর আমার কাছে মনে হচ্ছে যে লাশের মধ্যে লাস্ট পেরেক, যেটা সৌরভ ভাই আগেই বলেছিলেন যে একটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে আবার নতুন করে কোনো চারা মানে কোনো বীজ থেকে কোনো চারা অঙ্কুরোদ্গম হবে কিনা সেটা বলা এই মুহূর্তে। ধন্যবাদ প্রফেসর ফেরদৌস হোসেন, ধন্যবাদ জনাব সৌরভ হোসেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করতে পারেন www.ntbd.com।